আজ আমরা নির্ণায়ক যে চ্যাপ্টারটা আছে তার কিছু থিওরি আছে, সেই নির্ণায়ক চ্যাপ্টারটা থিওরি আজ আমি কিছু বলছি। আগের দিন কিছু থিওরি দেওয়া আছে, তারপরে তোমাদের কিছু অঙ্ক দেওয়া আছে। আজ আমি নির্ণায়কের আরও কিছু অংশ আছে সেগুলো একে একে বোঝানোর চেষ্টা করছি। দেখো তোমরা সবাই, প্রথম যেটা আমি লিখেছি, দেখো লিখে রেখেছি সুবিধা হবে বলে, যে কোনো নির্ণায়কের সারিসমূহের পদগুলি স্তম্ভ বরাবর এবং স্তম্ভসমূহের পদগুলি সারি বরাবর লিখলে তার মান অপরিবর্তিত থাকে। তাহলে আমরা জানি যে একটা নির্ণায়ক তৈরি হয় কয়েকটি সারি আর কয়েকটি স্তম্ভের মাধ্যমে, তাই তো? এখানটা বলা হয়েছে যে কোনো নির্ণায়কের সারিসমূহের পদগুলি স্তম্ভ বরাবর আর স্তম্ভসমূহের পদগুলিকে সারি বরাবর লিখলে তার মান অপরিবর্তিত থাকে, অর্থাৎ তার মানের কোনো পরিবর্তন হয় না, তাই তো? তাহলে আমরা কি করতে পারি, যেগুলো সারি বরাবর আছে সেগুলোকে আমরা স্তম্ভ বরাবর লিখতে পারি, আর যেগুলো স্তম্ভ বরাবর আছে ওইগুলোকে আমরা সারি বরাবর লিখবো। ওকে, তাহলে নির্ণায়কটার মানের কোনো পরিবর্তন হবে না। দেখো আমি একটা ডিটারমিন্যান্ট ধরেছি ডেল্টা। ডেল্টা ইজ ইকুয়াল টু a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3, এই একটা ডিটারমিন্যান্ট আমি নিয়েছি। এটাকে বলছি ফার্স্ট রো, এটাকে সেকেন্ড রো, এটাকে বলছি থার্ড রো। আর এটা তো আমরা ফার্স্ট কলম, এটা সেকেন্ড কলম, এটা থার্ড কলম জানি। তো আমাদের এখানটা বলা হচ্ছে যে নির্ণায়কের সারিসমূহের পদগুলো যেগুলো দেখতে পাচ্ছি a1 b1 c1, এইগুলোকে স্তম্ভ বরাবর সাজাবো, আর যেগুলো স্তম্ভ বরাবর আছে সেগুলো সারি বরাবর সাজাবো, তাহলেও ডিটারমিন্যান্টের মানের কোনো পরিবর্তন হবে না। তো সেই জিনিসটা যদি আমরা লিখি তাহলে কিরকম হবে দেখো। তাহলে এখানটা থেকে আমরা এটাকে লিখতে পারি, নতুন একটা ডিটারমিন্যান্ট ধরো তৈরি করলাম ডেল্টা ড্যাশড, এটা ইজ ইকাল টু, তাহলে a1 b1 সেগুলো a1 b1 সেগুলোকে আমরা এবার কলম বরাবর লিখবো। তাহলে এটা দেখতে এরকম হয়ে যাবে, দেখো a1 b1 c1, তাহলে সারিতে ছিল এটা কলমে চলে এসে, মানে তার মানে স্তম্ভ বরাবর এখন আমরা সাজাচ্ছি, সারি বরাবর দেওয়া ছিল। তাহলে a1 b1 c1, এটাকে লিখবো আমরা a2 b2 c2। ওকে, এটাকে আমরা যদি লিখি তাহলে a3 b3 c3। এ দেখো নতুন একটা ডিটারমিন্যান্ট তৈরি হয়ে গেছে। তাহলে যেটা সারি বরাবর ছিল সেটা দেখো স্তম্ভ বরাবর হয়ে গেছে। এখানটাতে দেখো a1 b1 c1 সারি ছিল, এটাকে স্তম্ভ হয়ে গেছে a1 b1 c1। দেখো a2 b2 c2, এটা সারি বরাবর ছিল, দেখো স্তম্ভ বরাবর হয়ে গেছে। তাহলে এই যে ডিটারমিন্যান্ট একটা দেওয়া ছিল, সেই ডিটারমিন্যান্টের সারিগুলো আমরা স্তম্ভ বরাবর, এই স্তম্ভগুলো সারি বরাবর সাজালাম, তো তাতে ডিটারমিন্যান্টের কোনো চিহ্ন বা মানের কোনো পরিবর্তন হবে না। তো এটা আমরা উদাহরণ দিয়ে একটু বোঝার চেষ্টা করি, দেখি আদৌ সেটা হচ্ছে কিনা। তো আমি একটা উদাহরণ লিখেছি, দেখো ডেল্টা ইজ ইকাল টু একটা ডিটারমিন্যান্ট লিখেছি 7 11 13 3 আর কি 8 0 9 2 1 -1। এবার এই ডিটারমিন্যান্টের আমরা মানটা বের করি। তো এখানটাতে দেখো আমি একটা ডিটারমিন্যান্ট লিখে পরে যেটা আবার এটা ডেল্টা থেকে ডেল্টা ড্যাশড করেছি, তার মানে কি এর একটা আমরা পরিবর্তন করেছি। কি পরিবর্তন করেছি, সারিটাকে কলমে নিয়ে চলে এসেছি। তার জন্য এটা দেখো 7 11 ছিল, দেখো 11 3 7 11 3 8 0 9 8 0 9 2 1 -1। তাহলে এই হচ্ছে একটা ডিটারমিন্যান্ট। এই ডিটারমিন্যান্টের আমরা কি করেছি, চেঞ্জ করেছি, সারিগুলোকে স্তম্ভ বরাবর, এই স্তম্ভ বরাবর, স্তম্ভগুলোকে সারি বরাবর। তার মানে এই ডিটারমিন্যান্টের মানের কোনো পরিবর্তন হচ্ছে কিনা আমরা দেখে নিই। চলো, আমরা গুণটা শিখেছি, প্রথম সারির সাপেক্ষে আমরা গুণ করছি। প্রথমে 7 রাখতে হয়, দিয়ে ব্র্যাকেট দিতে হয়, শেখানো হয়েছে। এইটা দিয়ে এটাকে গুণ করতে হয়, 0 দিয়ে -1 কে গুণ করলে 0 হয়। ফর্মুলা অনুযায়ী মাইনাস শেখানো হয়েছিল, এইটা দিয়ে এটাকে গুণ করতে বলা হয়েছে 9। ওকে, তাহলে ডিটারমিন্যান্টে যখন গুণ করি তখন প্রথমটা প্লাস, তারপরেরটা কি হয় বলো তো মাইনাস। এবার কোনটাকে রাখবো, 11, দিয়ে আবার ব্র্যাকেট দিব। যখন 11 রাখবো তখন এইটা বাদ যাবে, এই পোর্শন বাদ চলে যাবে, তাহলে উপর পোর্শন বাদ, এই পোর্শন বাদ। তখন 8 দিয়ে -1 কে গুণ হবে -8, ফর্মুলা অনুযায়ী -2 দিয়ে 9 কে গুণ হবে, কত হবে বলো তো 18। ওকে, এবার কি হবে, প্লাস হবে। এবার কোনটাকে রাখবে, 3 কে রাখবে, আবার ব্র্যাকেট শুরু করবে। যখন 3 রাখবে এই পোর্শন বাদ যাবে, এই পোর্শন বাদ যাবে, তাই না? তাহলে তখন 8 × 1 হবে 8, আর ফর্মুলা অনুযায়ী -2 × 0 মানে -0। ওকে, এবার এক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাচ্ছ 7 9 কত হচ্ছে 63 -63। এক্ষেত্রে দেখো দুটোর আগে মাইনাস, সংখ্যা দুটো যোগ, কিন্তু চিহ্নটা কি হবে বলো তো, বিয়োগ হবে। তাহলে দুটোর আগে মাইনাস আছে, তাই চিহ্নটা যোগ করব, মানে চিহ্ন দুটো মাইনাস থাকবে কিন্তু যোগ করব। তাহলে 18 আর 8 যোগ করলে কত হয় বলতো, -26। -26 আর এখানটাতে আমাদের 11 আছে, তাহলে এটাকে গুণ করব, মাইনাস মাইনাসে কি করবে, প্লাস দিবে। ওকে, তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে 286 হবে। এটা গুণ করলে কত হবে, 286।
আর এটা প্লাস 3 আসতে কত হচ্ছে বলো তো 24। পরের লাইন, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখা যাচ্ছে ক্যালকুলেশন করলে 247 হচ্ছে। তাহলে এই যে ডিটারমিনেন্ট, এই ডিটারমিনেন্টের আমরা মানটা কত পেলাম 247। একই রকম ভাবে এবার যে ডিটারমিনেন্টের আমরা সারিগুলোকে সব চেঞ্জ করেছি তার মানটা দেখে কিরকম হয়। এটা সমান দিলাম, 7 লিখবে, ব্র্যাকেট শুরু করবে, প্রথমে এটাতে এটাকে গুণ করলে আবার সেই 0 পাবে, ফর্মুলা নিয়ে মাইনাস, এটাতে এটাকে গুণ করলে -9। ওকে, এবার মাইনাস 8টা রাখবে, আবার ব্র্যাকেট দিবে, যখন 8কে রাখবে উপর পোর্শন বাদ, এই পোর্শন বাদ, তাহলে 11 দিয়ে -1কে গুণ করলে -11, এটাতে এটাকে গুণ করলে -3। ওকে, আবার কি হয় বলো তো প্লাস, এবার 2 রাখবে, যখন 2 রাখবে এটা বাদ যাবে, এই বাদ যাবে, 9 11 কত হয় 99, -3 × 0 মানে 0। পরের লাইন, এটা -63 হবে, বুঝতেই পারছো, তাহলে ওটা -63 হচ্ছে। প্লাস এই যে ক্যালকুলেশন দুটোর আগে মাইনাস, সংখ্যা দুটো মানে বিয়োগ আছে কিন্তু যোগ করব, চিহ্নটা মাইনাস দেবো, তো এটা ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি 112 হবে। 112 প্লাস এটা যদি আমরা ক্যালকুলেশন করি 198 দিয়ে, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে 247। তাহলে দেখো দুটো ক্ষেত্রেই কিন্তু ডিটারমিনেন্টের মানের কোনো পরিবর্তন হয়নি। প্রথম ক্ষেত্রে 247 হয়েছে, এক্ষেত্রেও 247 হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে কোনো নির্ণায়কের সারি সমূহের পদগুলো স্তম্ভ বরাবর আর স্তম্ভ সমূহের পদগুলোকে সারি বরাবর লিখলে তার মানের কোনো পরিবর্তন হবে না। ওকে, এটা একটা আমাদের থিওরি আর কি। এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ সব জায়গায় এরকম করে ডিটারমিনেন্টের আমাদের চেঞ্জের ব্যাপার আছে। সারিগুলোকে স্তম্ভ, স্তম্ভগুলোকে সারি বরাবর আমাদেরকে করতে হবে, তাই এটা আমাদের জানতে হবে। নেক্সট পরেরটা যেটা আছে দেখো, কোনো নির্ণায়কের দুটি সংলগ্ন সারি অথবা দুটি সংলগ্ন স্তম্ভ যদি পরস্পরের স্থান পরিবর্তন করে তবে নির্ণায়কের সাংখ্যমান একই থাকে কিন্তু চিহ্ন পরিবর্তন হয়। এবার কি বলা হচ্ছে, কোনো নির্ণায়কের দুটি সংলগ্ন সারি মানে পাশাপাশি দুটি সারি অথবা দুটি সংলগ্ন স্তম্ভ বা দুটি স্তম্ভ যেটা পাশাপাশি থাকবে যদি পরস্পরের স্থান পরিবর্তন করে, তার মানে প্রথম কলম থেকে সেকেন্ড কলম যেতে পারে বা প্রথম রো থেকে সেকেন্ড রো এ যেতে পারে, এদের মধ্যে যদি চেঞ্জ করা হয় তাহলে নির্ণায়কের সাংখ্যমান একই থাকবে কিন্তু তাদের চিহ্ন পরিবর্তন হবে। তার মানে চিহ্ন পরিবর্তন বলতে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এবার তোমাদেরকে যদি আমি এটা বুঝাই তাহলে একটা ডিটারমিনেন্ট আমার ধরা যাক, ডেল্টা একটা ডিটারমিনেন্ট, ডেল্টা ইজ ইকাল টু ধরো ডিটারমিনেন্ট আমি নিলাম A1 B1 C1, A2 B2 C2, A3 B3 C3। ওকে, এখানটা থেকে আমি এই একটা ডিটারমিনেন্ট ধরলাম। এবার এই ডিটারমিনেন্টের আমি কি করব, ধরো যে কোনো একটাকে চেঞ্জ করতে চাইছি, হয় থার্ড যে রোটা আছে ওটাকে সেকেন্ড রোয়ে ধরো নিয়ে যেতে চাইছি, তাহলে যদি নিয়ে যায় তাহলে আমাদের কি হবে বলেছে, এদের সাংখ্যমান একই থাকবে কিন্তু চিহ্নের পরিবর্তন হবে। তার মানে এটা কি হবে, তখন এটা এরকম ডিটারমিনেন্ট তৈরি হবে। তাহলে এটা চেঞ্জ করছে, তাহলে ধরো A1 B1 C1 রাখলে, এবার A3 B3 C3 রাখলে, তারপরে A2 B2, তারপরে ধরো C2 রাখলে, তাহলে দেখো তুমি কি চেঞ্জ করেছো, সেকেন্ড রো আর থার্ড রো এই দুটোকে তুমি চেঞ্জ করছো। তার মানে পাশাপাশি দুটো রোকে তুমি চেঞ্জ করছো, তার জন্য কি হবে, এদের সাংখ্যমান একই হবে কিন্তু চিহ্নের পরিবর্তন হবে। তার এর আগে কিছু চিহ্ন নেই মানে প্লাস, তার বিপরীত চিহ্ন কি হবে বলতো মাইনাস, তার মানে এখানটা একটা কি আসবে, মাইনাস আসবে। ওকে, একই রকম ভাবে দেখা যাচ্ছে আবার তুমি এখানটা থেকে চেঞ্জ করতে চাইছো, কি চেঞ্জ করছো, ধর এখানটা থেকে আবার তুমি আবার নতুন একটা ডিটারমিনেন্ট তৈরি করতে চাইছো। সেই ডিটারমিনেন্টটা বলতে দেখা যাচ্ছে সেকেন্ড কলমটাকে তুমি ফার্স্ট কলমে নিয়ে আসতে চাইছো, তাহলে এটা যদি নিয়ে আসি তাহলে B1 B3 তারপরে ধরো B2, এখানটা হয়ে গেল ধরো A1 A3 তারপরে ধরো A2, তারপরে এটা C1 C3 তারপরে ধরো লিখলা C2। তার মানে তুমি এটা থেকে আবার চেঞ্জ করলা, তাহলে আবার দেখো সেকেন্ড কলমটাকে ফার্স্ট কলমে নিয়ে আসলে আর ফার্স্ট কলমটাকে ধরো সেকেন্ড কলমে নিয়ে গেলে, তাহলে তোমার কি হবে, এদের সাংখ্যমান একই থাকবে কিন্তু চিহ্নের পরিবর্তন হবে। তাহলে এটা মাইনাস ছিল, এখন কি হবে বলো তো প্লাস। ঠিক আছে, তাহলে তুমি পাশাপাশি দুটো স্তম্ভ বা রোকে তুমি চেঞ্জ করতে পারো, কিন্তু দেখা যাচ্ছে তুমি এখানটা থেকে সরাসরি এটাকে চেঞ্জ করতে পারবে না, এইটা থেকে প্রথমে এইটাই যেতে হবে, তারপরে এখানটা থেকে তুমি এখানটা যেতে পারো, কিন্তু এইখানটা থেকে তুমি এটাকে চেঞ্জ করতে পারবে না। তার জন্য বলা হয়েছে সংলগ্ন দুটি সারি মানে পাশাপাশি দুটো সারির মধ্যে চেঞ্জ করতে হবে, তাহলে তবেই আমাদের হবে। তাহলে দেখো আমি বললাম যে এইভাবে যদি আমরা চেঞ্জ করি তাহলে একটা কি চিহ্নের পরিবর্তন হবে, তার মানে একটা মাইনাস আসবে। ওকে, এবার এটা যদি ধরো উদাহরণ দিয়ে বুঝাতে চাই তাহলে উদাহরণ আমরা নিতে পারি আর কি, তোমরা উদাহরণ নিয়ে বাড়িতে করো সব একই টাইপের জিনিস আর কি।
যে আমরা একটা ধরো উদাহরণ ধরেই নিচ্ছি, ধরো একটা ডিটারমিনেন্ট ডেল্টা, এই ডেল্টা একটা ডিটারমিনেন্ট, আমি একটা মান নিচ্ছি 11, 0, 1, ঠিক আছে। আর একটা হচ্ছে সেকেন্ড রো 7, 8, 2, তারপরেরটা ধরো 3, 9, তারপরে হচ্ছে -1, ওকে। তাহলে এই একটা, এটা আমি চেঞ্জ করছি, ধরো ডেল্টা ড্যাশ করছি, দিয়ে এটাকে যদি আমি চেঞ্জ করি দেখাচ্ছে এই পোর্শনটায় 11, 0, 1 আসে, এইটাকে চেঞ্জ করছি ওই আগের উদাহরণের মতো আর কি। 11, 0, 1 রেখে দিলাম, এটা 3, এটা 9, এটা -1 করলাম, এটা 7, 8, এটা কত হবে বলো তো 2। তাহলে এখানটাতে যে প্লাস আসে, তাহলে এখানটাতে চিহ্নটা কি হয়ে যাবে মাইনাস। সেই প্রমাণটা আমরা করব যে ওখানটাতে মাইনাস আসছে কিনা দেখো, কিন্তু ডিটারমিনেন্টের মান একই থাকবে। তাহলে ডেল্টার এইটার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হবে, প্রথমে 11কে রাখবো, দিয়ে ব্র্যাকেট দেবো, এটা দিয়ে এটাকে গুণ করব, দেখো বুঝতে পারছো এটা 8 হচ্ছে, তারপরে মাইনাস, এটা কত হবে বুঝতে পারছো, -18 হবে, 18 লিখলে, ওকে। তারপরে এখানটাতে দেখো 0 আছে, এই পোর্শনটা 0, তার মানে তুমি 0, -0 লিখলে, 0 দিয়ে কোনো কিছু গুণ করার কোনো প্রয়োজনই নেই। তারপরে +1টা রাখলে, +1 যখন রাখবে এইটা বাদ যাবে, এইটা বাদ, তখন 7, 9 কত হবে 63, -3 আসছে 24, গুণগুলো তোমাদের সব শেখানো আছে তোমরা জানো। এটাকে ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে 18 থেকে এটা বাদ দিয়ে দাও, মানে কত হচ্ছে দেখো, 18 থেকে 8 বাদ দিলে -10, তাহলে -10 যদি হয় তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা পেয়ে যাচ্ছি তোমার, তাহলে দেখো এখানে একটু মিস্টেক আছে, এটা -8 হবে, তাহলে -8 আর এটা হচ্ছে তোমার -18 মানে -26, ওটা একটু আগে গুণ করেছিলাম, -286 হচ্ছে, কারণ আগে প্লাস আসে তাই -286, আর ওটা প্লাস, তুমি এটা পেয়ে যাচ্ছ 39, এটা ক্যালকুলেশন করলে পাবে তুমি -247। তাহলে প্রথম ডিটারমিনেন্টটা ক্যালকুলেশন করে আমরা পেলাম কত, -247। পরের ডিটারমিনেন্টটাকে যদি আমরা কাজ করি তাহলে কি রকম হবে দেখো, ডেল্টা ড্যাশের কাজ করবে, 11কে রাখবে, ব্র্যাকেট দিবে, প্রথমে 9 দুগুণে কত হচ্ছে 18, এটা +8 হবে, 0 তো বাদ দিয়ে দিলে, +1 লিখলে, ব্র্যাকেট দিলে, 3 আসতে কত হবে 24, -7, 9 কত হবে 63, এটা তো একটু আগে করলাম 286, আর এটা হয়ে যাবে তোমার মাইনাস কত বলো তো 39, এটা মানে কত হবে 247। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, প্রথমটা ছিল ডেল্টা, ঠিক আছে, ডেল্টার মানটা হচ্ছে কি বলো তো নেগেটিভ, কিন্তু ডেল্টা ড্যাশের মানটা দেখো সেটা হয়ে গেছে পজিটিভ। তাহলে দেখো এখানটাতে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, দুটোর মান কিন্তু সাংখ্য মান কিন্তু একই, এটা 247, এটাও 247, কিন্তু দেখো একটা প্লাস হয়েছে আর একটা কি হয়েছে, মাইনাস হয়েছে। তার জন্য বলা হয়েছে যে সারি যদি আমরা প্রথম সারি আর দ্বিতীয় সারির মধ্যে চেঞ্জ করি তাহলে সাংখ্য মান একই হবে, কিন্তু চিহ্নের কি হবে, পরিবর্তন হবে। এগুলো একটু ভালো করে তোমরা কি করবা, মাথায় রাখবা, ওকে। এই হচ্ছে আমাদের এই ব্যাপার। নেক্সট কি বলা হচ্ছে দেখো, কোনো নির্ণায়কের দুটি সারি অথবা দুটি স্তম্ভ পরস্পর যদি অভেদ হলে, অভেদ বলতে একই, আইডেন্টিক্যাল যদি হয়, দেখা যাচ্ছে দুটো ডিটারমিনেন্টের মান ধরো একই আছে, তাহলে সেটাকে বলছে আমরা আইডেন্টিক্যালি, তো তাহলে তার মানটা কি হবে, সমান হবে, ওকে। তাহলে ধরে নাও সাপোজ আমি একটা ডিটারমিনেন্ট লিখছি, ধরো ডেল্টা, ডেল্টা ইজ ইকাল টু একটা ডিটারমিনেন্ট A1, B1, C1, ঠিক আছে। আর একটা ধরো A2, B2, C2, আর একটা ধরো A3, B3, C3, এই ধরো সাপোজ একটা ডিটারমিনেন্ট আছে। এবার এই ডিটারমিনেন্টটাকে ধরো আমি ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে ধরো ডিটারমিনেন্টটা এইরকম বানিয়ে নিলাম যে ডিটারমিনেন্ট অফ A1, B1, C1, এই যে A2, B2, C2টা ধরো ক্যালকুলেশন করে ওটা A1, B1, C1ই হয়ে গেল, আর এটা A3, B3, C3 হয়ে গেল। তাহলে দেখো ফার্স্ট রো বলতে R1 আর সেকেন্ড রো বলতে R2, দুটোই দেখো সমান হয়ে গেছে, তাই না। তাহলে বলা হয়েছে কোনো নির্ণায়কের দুটি সারি অথবা দুটি স্তম্ভ পরস্পর যদি অভিন্ন হয় বা আইডেন্টিক্যাল হয় তাহলে ডিটারমিনেন্টের মানটা কি হবে, 0। তাহলে দেখো দুটো একই আছে, অভিন্ন, তার জন্য এই ডিটারমিনেন্টের মান কত লিখবো, 0, তাহলে এটা হয়ে যাবে আমাদের 0, ওকে। একই রকম ভাবে এটা এরকমও হতে পারতো, দেখা যাচ্ছে A1, B1, C1, আবার এটা দেখা যাচ্ছে A1, B1, C1,
এটা দেখাচ্ছে A2 B2 C2 ধরো এরকম টাইপের একটা ডিটারমিনেন্ট হলো। তাহলে পাশাপাশি দেখো দুটো স্তম্ভ কি হয়ে গেছে, একই হয়ে গেছে। তাহলে ডিটারমিনেন্টের মান কত হবে বলো তো? 0 হবে। তাহলে এইরকম জিনিসগুলো আমাকে বুঝাতে চাইছে আর কি। তাহলে যদি কোনো ডিটারমিনেন্টের পাশাপাশি দুটি স্তম্ভ বা দুটো সারি যদি অভিন্ন হয়, তাহলে আমরা সেই ডিটারমিনেন্টের মান কত লিখতে পারি? 0 লিখতে পারি। যদি আমরা সংখ্যা দিয়ে বুঝাই, তাহলে ডেল্টা ইজ ইকুয়াল টু একটা ডিটারমিনেন্ট ধরো 1 2 3 আছে, আর একটাও ধরো 1 2 3, তারপরেরটা হচ্ছে 4 0 2। তাহলে দেখো দুটো পাশাপাশি সারি এটা কি হয়েছে? অভিন্ন হয়েছে। তাহলে ডিটারমিনেন্টের মানটা কত হবে বলো তো? 0। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাবো? 0 পাবো। ওকে, তাহলে এগুলো মাথায় রাখবে। আবার দেখা যাচ্ছে এরকমও থাকতে পারে, দেখা যাচ্ছে 1 5 3 1 5 3, তারপরেরটা 4 0 3। এক্ষেত্রে ডিটারমিনেন্টের মান কত হবে বলো তো? 0। কারণ কি? ফার্স্ট কলম আর সেকেন্ড কলম দেখো একই, তার জন্য এই ডিটারমিনেন্টের মানগুলো কি হয়ে গেল? 0 হয়ে গেল। ওকে, তাহলে এগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। পরেরটা কি বোঝাচ্ছে দেখো, কোন নির্ণায়কের একটি সারি অথবা একটি স্তম্ভের প্রত্যেকটি পদকে একটি ধ্রুবক রাশি দ্বারা গুণ করা হলে নির্ণায়কটি ওই ধ্রুবক রাশির গুণিতক হবে। তাহলে কি বুঝাতে চাইছে? যে কোনো একটা নির্ণায়কের একটি সারি অথবা একটি স্তম্ভের প্রত্যেকটা পদকে একটি ধ্রুবক রাশি দ্বারা গুণ করা হলে নির্ণায়কটি ওই ধ্রুবক রাশির কি হবে? গুণিতক হবে। তাহলে বুঝানো হচ্ছে এরকম, ধরো একটা ডিটারমিনেন্ট আমি নিলাম। ডিটারমিনেন্টটা কিরকম? যে ডিটারমিনেন্ট A1 B1 C1, A2 B2 C2, A3 B3 C3, এই হচ্ছে আমাদের একটা ডিটারমিনেন্ট। তো বলা হয়েছে কোন নির্ণায়কের একটি সারি অথবা একটি স্তম্ভের প্রত্যেকটি পদকে একটি ধ্রুবক রাশি দ্বারা গুণ করা হলে নির্ণায়কটি ওই ধ্রুবক রাশির গুণিতক হবে। যে ধ্রুবক রাশিটা হবে তার কি হবে বলতো? গুণিতক হবে। তাহলে দেখে নাও, এটা থেকে আমরা নতুন একটা ডিটারমিনেন্ট তৈরি করছি, ধরো ডেল্টা 1। এটা ইজ ইকুয়াল টু আমরা লিখছি A1 B1 C1, পরেরটাকে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করছি, KA2 KB2 KC2। ওকে, আর A3 B3 C3। তাহলে এখানটাতে যে ডিটারমিনেন্টটা আছে তুমি দেখতে পাচ্ছ, এই ডিটারমিনেন্টের মান যা হবে, এই ডিটারমিনেন্টের মান তার কি হবে বলো তো? গুণিতক হবে। কারণ কি করা হয়েছে? এই ডিটারমিনেন্ট একটা ধ্রুবক টার্ম গুণ করা হয়েছে, সেটা কত বলো তো? কে। তাহলে আমরা কি করেছি? কে গুণ করেছি। এবার যদি এটা একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়, তাহলে কিরকম হবে দেখো। তাহলে এটাকে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাতে চাইছি তোমাদের। উদাহরণটা একটু দেখে নাও। উদাহরণটা দেখো, আমি একটা ডিটারমিনেন্ট ডেল্টা ইজ ইকুয়াল টু ধরে নিলাম 3, তারপরে 11 - 1, পরেরটা ধরো 5 2 1, তারপরেরটা ধরো 10, তারপরে 3 1, এই একটা ডিটারমিনেন্ট ধরলাম। আর পাশে যে ডিটারমিনেন্টটা যেটা ডেল্টা 1 বলছিলাম, সেই ডেল্টা 1টা আমরা লিখলাম 3 11 - 1। এবার সেকেন্ড যে রোটা ছিল তাকে আমরা একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করছিলাম। তাহলে এক্ষেত্রে ধরো একটা ধ্রুবক টার্ম দিয়ে আমরা গুণ করছি। তাহলে ধরো 2 দিয়ে গুণ করছি, 10 করলাম, তারপরে 4 করলাম, 2 করলাম। তাহলে পরেরটা 10 3 1 যা আসে তাই থাকবে। তাহলে প্রথমে আমরা এই ডিটারমিনেন্টের মানটা টুক করে বের করে নিই। তাহলে ডেল্টা সমান, এক্ষেত্রে তুমি কি করবে? 3 রাখবে, দিয়ে ব্র্যাকেট শুরু করবে, 2 একে 2, ফর্মুলা নিয়ে মাইনাস, 3 একে 3, তারপর ফর্মুলা মাইনাস 11 লিখবে। 11 লেখার পর এটা হয়ে যাবে তোমার 5 মাইনাস কত? 10, বুঝতেই পারছো। আবার তুমি কি দিবে? প্লাস দিবে। এবার যেহেতু -1 আছে দেখো, তার মানে এটা প্লাসে মাইনাসে -1 করে দিলাম। এটা গুণ করলে হবে কত বলো? 15 - 20। ওকে, এবার এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে দেখা যাচ্ছে কত হবে? -3 হচ্ছে, প্লাস কত হবে? 55 হবে, তারপরেরটা কত হবে? +5। ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে কত হলো? 57 হলো। তাহলে এই ডিটারমিনেন্টের মানটা পেলাম আমরা 57। পরের ডিটারমিনেন্ট ডেল্টা 1 যদি আমরা বের করি, তাহলে কি হবে দেখো? 3 × 4 - 6 হবে, -11 × 10 - 20 হবে, তারপরেরটা 1 হবে, কারণ ওই মাইনাস আছে, এটা প্লাস হওয়া উচিত, কিন্তু মাইনাসে প্লাসে মাইনাস করে দিচ্ছি। ওটা 30 - ধরো 40 হলো। ওকে, তাহলে এক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেশন করি, -6 হবে, +110 হবে, +10 হবে। এটা ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে কত হচ্ছে? 114। এটা মানে হচ্ছে 2 × ওই 57 দেখো, এটা মানে হচ্ছে 2 × কত বলো তো? ডেল্টা। এই
ডেল্টা বলতেই তো আমরা শিখেছি কত 57, তাহলে আগে পেয়েছিলাম 57, এখন হয়ে গেছে দেখো 2 × 57, তার মানে কি ওইটার গুণিতক। তার জন্য বলা হচ্ছে কোনো একটা নির্ণায়কের একটি সারি বা একটি স্তম্ভের প্রত্যেকটার সাথে যদি আমরা একটা ধ্রুবক রাশি গুণ করি তাহলে ওই নির্ণায়কটা ওই ধ্রুবক রাশির কি হয়ে যাবে বলতো, গুণিতক হয়ে যাবে। তাহলে আমরা দেখে নিলাম এক্ষেত্রে গুণিতক হলো, কারণ একটা 57 হয়েছে তো আর একটা 114 হয়েছে, আর 114 বলতে আমরা জানি 57 গুণিতক। ওকে, এই হচ্ছে ব্যাপার। নেক্সট পরের জিনিস আমরা একটু বুঝে নিই কি বলতে চাইছে। দেখো নির্ণায়কের আমরা গুণ শিখবো। আমরা ম্যাট্রিক্সের গুণ শিখেছি, এবার আমরা নির্ণায়কের গুণ শিখবো। এটা দেখো 2/2 ক্রমের ডিটারমিনেন্ট, তার মানে আমার যে নতুন ডিটারমিনেন্টটা তৈরি হবে সেটাও 2 × 2 ক্রমেরই হবে। ওকে, তো ওর ক্ষেত্রে ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কি করেছিলাম বলতো, এই R1 দিয়ে প্রথমে C1 কে গুণ করেছিলাম, ঠিক আছে, তারপরে দিয়ে ওটা রুয়ে লিখেছিলাম। এর ক্ষেত্রেও তুমি করতে পারো, কিন্তু এক্ষেত্রে অন্যভাবেও করা যায়। কি, এটা R1 দিয়ে দেখাইছে, তুমি দ্বিতীয় ডিটারমিনেন্টের R1 কে গুণ করতে পারো। ওকে, তারপরে R1 দিয়ে তুমি কাকে গুণ করবে, R2 কে গুণ করবে, দিয়ে R1 এর কাজ কমপ্লিট হয়ে যাবে। R2 এর কাজ করবে যখন R2 দিয়ে তুমি R1 কে গুণ করবে, আবার R2 দিয়ে কাকে গুণ করবে, R2 কে গুণ করবে, দিয়ে লিখবে। ঠিক আছে, তাহলে এই গুণটা একটু মন দিয়ে দেখো কিভাবে আমি করছি। এখানে সমান দিলাম, ডিটারমিনেন্টের চিহ্ন দিচ্ছি আর কি। প্রথমে A1 দিয়ে P1 কে গুণ করবে, তাহলে A1 P1 লিখবে। ঠিক আছে, তাহলে A1 P1 হলো, দিয়ে প্লাস দিবে B1, এই পোর্শনটা গুণ করলে দেখো A1 P1 আমরা লিখলাম। এবার B1 দিয়ে Q1 কে গুণ করবো, তাই না, তাহলে ওটাকে লিখবে কি B1 Q1, তাহলে এটা হয়ে যাবে প্লাস দিবে মধ্যখানে B1 Q1। ওকে, এটা মান হয়ে গেল। তাহলে A1 P1 B1 Q1 দিয়ে প্লাস, এবার একটু ফাঁকা রাখো, A1 এবার এটাকে গুণ করবে A1 P2 প্লাস দিবে B1 Q2। ওকে, তাহলে A1 B1 এর ফার্স্ট রো দিয়ে এর দুটো রোকে কি করলাম, গুণ করলাম, দিয়ে ফার্স্ট রো এ বসিয়ে দিলাম। ওকে, পরেরটা A2 B2 দিয়ে এবার এইগুলোকে গুণ করব, তাহলে A2 P1 প্লাস দিবে, দিয়ে B2 কি লিখবে Q1 B2 Q1। ওকে, একই রকম ভাবে তুমি এটাকে গুণ করবে, A2 P2 হবে, A2 P2 প্লাস কি হবে B2 Q2। ওকে, এই হচ্ছে ডিটারমিনেন্টের গুণ। তাহলে রো দিয়ে রোকে গুণ করলাম, দিয়ে আমরা প্রথম রো সেকেন্ড রো এইভাবে বানালাম। ওকে, এটাকে বলছি আমরা ডিটারমিনেন্টের গুণ। এটা হচ্ছে দ্বিতীয় ক্রমে। একই রকম ভাবে যখন তৃতীয় ক্রমের নির্ণায়কটার আমরা কাজ করতে যাবো, একই রকম ভাবে করব, তখন এটা কিরকম হবে দেখো, সমান দিলাম, ডিটারমিনেন্ট চিহ্ন এবার তো বড় হবে, বুঝতে পারছো। এইটা দিয়ে প্রথমে এটাকে গুণ করো A1 P1 প্লাস B1 Q1 প্লাস C1 R1, প্রথম কাজ হলো। এবার আবার এটাকে গুণ করো A1 P2 প্লাস B1 কি বলতো Q2 প্লাস C1 R2। ওকে, আবার কমা, মানে কমা তো না, এমনি পাশে লিখবে আবার A1 P3 তারপরে B1 প্লাস B1 Q3। ওকে, প্লাস C1 R3 গুণটা করলাম, ডিটারমিনেন্ট চিহ্নটা বাইরে দিয়ে দাও। ওকে, তাহলে A1 B1 C1 দিয়ে আমরা গুণ করে নিলাম। তাহলে A1 P1 প্লাস B1 Q1 প্লাস C1 R1, তারপরে A1 P2 প্লাস B1 Q2 প্লাস C1 R2, তারপরে আবার এখানটাতে A1 P3 প্লাস B1 Q3 প্লাস C1 R3। ওকে, পরে আমরা A2 দিয়ে গুণ করব। যখন A2 দিয়ে গুণ করব তখন দেখো A2 P1 মানে এটাকে গুণ, A2 P1 প্লাস B2 Q1 প্লাস C2 R1। ওকে, এবার 2 কে গুণ করো A2 P2 প্লাস B2 Q2 প্লাস C2 R2। ওকে, আবার তুমি লিখবে A2 P3 প্লাস B2 Q3 প্লাস C2 R3। ওকে, গুণ করলাম। একই রকম ভাবে A3 দিয়ে গুণ করবে A3 P1 প্লাস B3 Q1 প্লাস C3 R1। ওকে, আবার এটা দিয়ে গুণ করো A3 P2 প্লাস B3 Q2 প্লাস C3 R2। ওকে, আবার গুণ করো এটাকে A3 P3 প্লাস B3 Q3 প্লাস C3 R3।
এই হচ্ছে ডিটারমিনেন্টের গুণ, এটা হচ্ছে 3/3 ক্রমের ডিটারমিনেন্টের গুণ। ওকে, তাহলে আমরা ম্যাট্রিক্সের গুণ যেভাবে শিখেছি একই রকম ভাবে আমরা ডিটারমিনেন্টের গুণ শিখলাম। তুমি যদি R1 C1 করে গুণ করো তাতেও হবে, তুমি যদি ভাবে এভাবে গুণ করব তাতেও হবে, যেভাবে ইচ্ছে সেইভাবে করতে পারো। ওকে, এইবার এখানটাতে যেটা মজার জিনিস, এটাকে বলছি আমরা অপারেশন করা। আমরা যে অঙ্কগুলো আগের দিন বড় বড় করে করেছিলাম সেগুলো এবার অপারেশন দিয়ে আমরা অঙ্ক করব। তো অপারেশন দিয়ে আমরা কিভাবে অঙ্ক করব সেগুলো আমাদেরকে জানতে হবে। ওকে, অপারেশনের অর্থ হচ্ছে তোমার অঙ্কে মেনলি জিরো নিয়ে আসতে হবে। অঙ্কে যত জিরো নিয়ে আসবে তোমার অঙ্ক তত সুবিধা হবে, বুঝতে পারলে? তো অপারেশনটা আমি কিভাবে করব সেটুকু তোমাদের অঙ্ক দিয়ে একটা বুঝাচ্ছে, একটু দেখে নাও। অপারেশনটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, কারণ পরীক্ষা আমাদের যেটা থাকে সেটা হচ্ছে অপারেশন দিয়ে থাকে। অপারেশন বলতে তোমাকে বলবে যে বিস্তৃতি না করে প্রমাণ করো। যেমন একটা অঙ্ক বলি তোমাদের, ধরো 2 3 4, তারপরেরটা ধরো 3 4 5, তারপরেরটা ধরো 4 5 6। ওকে, তাহলে আমার কাছে অনেক কিছু জিনিস জানা আছে আর কি, যে দুটি নির্ণায়কের যদি পাশাপাশি স্তম্ভ বা সারি যদি অভিন্ন হয় তাহলে সেই ডিটারমিনেন্টের মান কি হয়, 0 হয়। আবার অনেক সময় আমরা 0 নিয়ে আসার চেষ্টা করব। তাহলে কিভাবে অপারেশন করব দেখো, 3 থেকে 2 বাদ দিলে 1 হয়, 4 থেকে 3 বাদ দিলে 1 হয়, 5 থেকে 4 বাদ দিলে 1 হয়, তার মানে টোটালটা 1 হয়ে গেল। আবার 4 থেকে 3 বাদ দিলে 1 হবে, 5 থেকে 4 বাদ দিলে 1 হবে, 6 থেকে 5 বাদ দিলে 1 হবে। তাহলে দুটো সারি কি হয়ে যাচ্ছে, একই হয়ে যাচ্ছে। তার মানে এটাকে যখন আমরা লিখবো যে নতুন ডিটারমিনেন্ট যখন তৈরি করব, তখন এইভাবে ডিটারমিনেন্ট দিবা, যে পাশে লিখবা যেটা তৈরি হচ্ছে তার পাশে, যেন এখানটা লিখো না। তাহলে এটা তুমি কিভাবে পাচ্ছ, R2 নতুন ডিটারমিনেন্ট যেহেতু, R2 মানে হচ্ছে R2 মাইনাস R1। তাহলে R2 থেকে তুমি R1 বাদ দিচ্ছ, দিয়ে বসাবে। আর একই রকম ভাবে R3 সমান তুমি লিখবে R3 মাইনাস কত, R2। ওকে, তাহলে প্রথম রো যেটা আছে তার কোনো কাজ নেই, তাহলে ওটা রেখে দাও। 2 3 4 ওটা যা আসে তাই থাকলো। সেকেন্ড রো এর কাজ হবে এখন, 3 থেকে 2 বাদ দিলে 1, 4 থেকে 3 বাদ দিলে 1, 5 থেকে 4 বাদ দিলে কত, 1। ওকে, 4 থেকে 3 বাদ দিলে 1, 5 থেকে 4 বাদ দিলে 1, 6 থেকে 5 বাদ দিলে 1। দেখো পাশাপাশি দুটো সারি কি হয়েছে, অভিন্ন হয়েছে। তাহলে এই ডিটারমিনেন্টের মানটা কত লিখবো আমরা, 0। তাই পাশে লিখে দেবো সেকেন্ড রো অ্যান্ড থার্ড রো আর আইডেন্টিক্যাল। ওকে, তার মানে কি সেকেন্ড রো আর থার্ড রো কি হয়েছে, অভিন্ন হয়েছে। তাহলে তোমরা বাংলায় লিখবা যে সেকেন্ড সারি আর দ্বিতীয় সারি এবং তৃতীয় সারি পরস্পর অভিন্ন, তার জন্য এই ডিটারমিনেন্টের মান কি হয়ে গেল, 0 হয়ে গেল। এই অপারেশন গুলো কিন্তু আমাদেরকে ভালো করে শিখতে হবে, কারণ মেনলি হচ্ছে অপারেশন। অঙ্কে অপারেশনটা যদি ভালো করে করতে পারো তাহলে যে কোনো অঙ্ক তুমি কিন্তু করতে পারবে। আর আমাদের অঙ্ক সব অপারেশন দিয়ে বেশি করতে হবে। ধরে নাও আমি আরো একটা অঙ্ক তোমাদেরকে বুঝাচ্ছি, যে ধরো 1 ওমেগা স্কোয়ার আছে, তারপরে ওমেগা স্কোয়ার 1 আছে, তারপরে একটা ধরো ওমেগা স্কোয়ার, তারপরে 1 ওমেগা আছে। এই ধরো একটা ডিটারমিনেন্ট আছে। দেখো আমরা একটা রিলেশন ক্লাস 11-এ শিখেছিলাম, 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে 0। তাহলে তুমি দেখা এসে 1 প্লাস ওমেগা স্কোয়ার করতে পারো, তার মানে C1' ইজ ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3 করতে পারো, বা R1' সমান R1 প্লাস R2 R3 করতে পারো। যা করবে তাতেই হবে। তাহলে আমরা এটাকে করতে চাইছি এরকম, কিরকম, যে C1' মানে আমরা কলম বরাবর করব, C1' ইজ ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3। তাহলে শুধু চেঞ্জ হবে C1 মানে প্রথম কলমে চেঞ্জ হবে, বাকি যা থাকবে লিখবে। তাহলে প্রথম কলম 1 প্লাস ওমেগা স্কোয়ার, যেহেতু যোগ করা হয়েছে হবে। ওকে, প্রত্যেকটা দেখো ওই রকমই হবে। এটা ওমেগা স্কোয়ার প্লাস 1 সাজালে 1 প্লাস ওমেগা স্কোয়ার হবে। তারপরেরটাও দেখো একই, 1 প্লাস ওমেগা স্কোয়ার হবে। পাশের দুটো কলম একই থাকবে, ওর কোনো কাজ নেই। ওমেগা স্কোয়ার 1 ওমেগা স্কোয়ার 1 ওমেগা, এর কোনো চেঞ্জ নেই। এবার দেখো এখানটা থেকে তুমি 1 প্লাস ওমেগা স্কোয়ার কমন নিতে পারো, ওমেগা স্কোয়ার কমন নাও। তাহলে এখানটা পড়ে থাকবে 1 1 1। পরেরটা ওমেগা স্কোয়ার 1, এটা ওমেগা স্কোয়ার 1 ওমেগা। ওকে, এবার দেখো এইটার মান আমি জানি কত বলো তো, 0। তাহলে এখানটায় যদি মানটা বসায় 0 ইন্টু টোটাল ডিটারমিনেন্টটা, 0 দিয়ে কোনো টার্মকে গুণ করলে কত হয়, 0। তাহলে এটার ডিটারমিনেন্ট তৈরি হয়ে গেল, যার মান আমরা পেলাম কত বলো তো, 0।
এইভাবে আমাদেরকে কি করতে হবে, অপারেশন করতে হবে। ওকে, এই অপারেশন জিনিসগুলো একটু মাথায় রাখবে। আমরা আরো কিছু জিনিস শিখব। দেখো আরো কি কি জিনিস আছে। আমরা অঙ্কে অনেক সময় জিরো আনার চেষ্টা করব, তাতে ডিটারমিনেন্টের সুবিধা হয়। ধরো একটা ডিটারমিনেন্ট অপারেশন করে এরকম পাওয়া গেছে 2 3 4, এটা 4 5 0। আর একটা ধরো এরকম পাওয়া গেছে 2 3 0। এরকম দুটো জিরো যখন হয়ে যাবে এরকম যে ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি আমরা জিরো এনেছি, তখন সেটা কি করতে হবে, এই জিরো সোজা যে দুটো টার্ম আছে সেই দুটো নিতে হবে, আর তার উপরে যেটা থাকবে সেটা নিতে হবে। তার মানে 4, যেটা নতুন ডিটারমিনেন্ট তৈরি হয়ে যাবে 4 5, আর একটা হবে 2 3। এটা ক্যালকুলেশন করলে যা হয় তাই হচ্ছে আমাদের মান। তাহলে এইরকম যদি আনতে পারি তাতেও আমাদের অঙ্ক সুবিধা আছে। যেমন ধরো সাপোজ একটা অঙ্ক দিয়ে বুঝাই তোমাদের, 2 3 4 লিখলাম, এটা ধরো 5 2 1 লিখলাম, এটা ধরো 7 4, তারপরে ধরো 1 লিখলাম। এরকম আমি লিখেছি, এটা ধরো 1 আছে। ওকে, এবার আমি চাইছি যে এই পোর্শন দুটোকে জিরো করব, তাহলে করতে পারি। তাহলে জিরো করার জন্য আমাকে কি করতে হবে সেইটুক দেখতে হবে। এরকম থাকলেই তুমি কি করবে, r2 ড্যাশ সমান r2 মাইনাস r1 করে নিলা। ওকে, আর একটা ধরো r3 ড্যাশ করছো, r3 ইজিক্যাল টু r3 মাইনাস r1 করলা বা r2 করলা, যা করবা তাতেই হবে। তাহলে এখানটাতে প্রথম সারি যা আছে তাই থাকবে 1 1। এবার 5 থেকে 2 বাদ দিলে কত হয় বলো তো, 3, তাই তো? 2 থেকে 3 বাদ দিলে কত হবে, -1। 1 থেকে 1 বাদ দিলে কত, 0। একই রকম ভাবে 7 থেকে 2 বাদ দাও তুমি 5 পাবে, 4 থেকে 3 বাদ দাও 1 পাবে, 1 থেকে 1 বাদ দাও কত হবে, 0। তাহলে দেখো এই দুটো পোর্শন জিরো হয়েছে, তাহলে এর মানটা আমরা কিভাবে নির্ণয় করবো, এই পোর্শনটা লিখবো, তার সাথে 1টা গুণ করব। তাহলে 1 ইন্টু, প্রথমে এটা হাতে এটা গুণ হয় মুখ্য কর্ণ বরাবর 3, এবার ফর্মুলা অনুযায়ী মাইনাস, এটা প্লাস হয়ে যাবে, কত 5 একে 5, ক্যালকুলেশন করলে কত হয় 8। দেখো এইরকম ভাবে আমরা সব অপারেশন করবো। ওকে, আরো দেখা যাচ্ছে এই দিকের পোর্শন জিরো হতে পারে। যাই হোক, জিরোর উপরে কোনাকুনি যেটা থাকবে সেটাকে নিবে, আর জিরো সোজা যেভাবে এই যে পোর্শন আছে এটাকে নিবে, দিয়ে এইভাবে তোমরা কি করবে, অপারেশন করবে। ওকে, তোমাদের এই পর্যন্ত বুঝানো থাকলেও এগুলো একটু দেখবা, আর আমি যে নির্ণায়কের অঙ্কগুলো দিয়েছি সেগুলো একটু ভালো করে তোমরা দেখবা। ওকে, আমি কালকে শনিবার ক্লাস আছে, শনিবার আমি ডিটারমিনেন্টের বাকি যে অঙ্কগুলো আছে তোমাদেরকে সেইগুলো দিব, দিয়ে তারপর আবার বুঝিয়ে দেবো। তোমরা অঙ্কগুলো সবাই দেখো। গ্রামারের সোর্স আমি শনিবার এর অঙ্ক তো দেওয়া আছে কমার্সের। এবার তোমাদের আমি কালকে ডিটারমিনেন্টের যে অঙ্কগুলো 2B এর সবটা দিয়ে দেবো, তারপর সোমবারে কমার্সের যেটা আছে আর কি ওইগুলো আবার বুঝাবো, তারপরে এগুলো বুঝাবো। তোমরা থিওরিগুলো ভালো করে বুঝে নেবে, তাহলে অঙ্কগুলো সব পেরে যাবে ইনশাল্লাহ। ওকে।